হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর বা পুরো ফিজিক্সের উপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারের ক্যালকুলেশন বা ওর সম্বন্ধে না জানলে ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি সহজে করতে পারবে না। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। আর এই চ্যাপ্টারের উপরে যখনই ছেলে মেয়েরা মাধ্যমিক দেওয়ার পরে 11-এ পড়ে তখন ভয় সৃষ্টি হয়, কি ভেক্টর পড়তে গিয়ে হিজিবিজি মনে হয়। তো আমি তোমাদের কাছে খুব সহজভাবে এবং ফিলের সাথে এই ভেক্টর চ্যাপ্টারটাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি ভেক্টরের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ভেক্টরটা কি, ওটার সম্বন্ধে ফিল পাবে এবং ভেক্টরের প্রকারভেদ বিভিন্ন টাইপের আছে। এই জিনিসগুলো তোমাকে ভেক্টর চ্যাপ্টার পড়তে গেলে আগে লাগবে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি ব্রেনে বা ঠিকভাবে বুঝে নিতে পারো, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার আর ভেক্টর নিয়ে কোনো চিন্তা থাকবে না। কারণ ভেক্টরের যা প্রবলেম, যা ক্যালকুলেশন অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা খুবই গ্রহণযোগ্য। তো চলো আজকে শুরু করা যাক ভেক্টর। ঠিক আছে, এটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা আছে ওখানেও আছে। তো ভেক্টর, তাহলে ভেক্টর আমি পড়ার আগে ভেক্টরটা কি সেটা আমি জানবো। ভেক্টর বাবু একটা রাশি, ঠিক আছে। তো সেই রকম একই টাইপের একটা রাশি হচ্ছে স্কেলার। তাহলে স্কেলার হচ্ছে একটা রাশি আর ভেক্টরও হচ্ছে একটা রাশি, দুটোই হচ্ছে একটা রাশি। তো স্কেলারের ক্ষেত্রে শুধু মান বলে দিলে ওর অর্থ বা মিনিং আমরা করতে পারবো। কেমন স্যার? ধরে নাও তোমাকে তোমার বাবা বললো 1 কেজি বাজার থেকে মাছ নিয়ে আসো। কি বললো? 1 কেজি। তাহলে তুমি এই বাক্যটির মধ্যে সম্পূর্ণ শব্দই তুমি বুঝতে পারলে বা এর বাক্যটির অর্থটা তুমি ফিল করতে পারলে কি আমাকে আমার বাবা বললো বাজার থেকে 1 কেজি মাছ নিয়ে আসি। ঠিক আছে, এখন ভেক্টরের ক্ষেত্রে তোমাকে বললো কি এই যে তোমার বাবা বলেছিল 1 কেজি মাছ তুমি বাজার থেকে নিয়ে আসবে, কিন্তু তুমি কখনো ধরে নাও বাজার যাওনি এবং তোমার বাবা বলল কি তুমি 1 কিলোমিটার হাঁটবে, হাঁটার পরে তুমি ওখান ওই একটা দোকান যাবে বা বাজার যাবে, ওই বাজার থেকে 1 কেজি মাছ নিয়ে আসবে। তোমাকে তোমার বাবা বললো, তো তুমি কখনো বাজার যাওনি, এটা তোমার বাড়ি। এই জায়গাতে তোমার বাবা বললো কি তুমি বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার হাঁটবে, হেঁটে তুমি বাজার যাবে আর ওই বাজার থেকে তুমি 1 কেজি মাছ নিয়ে আসবে। তো তুমি তো বুঝতে পারলে কি আমাকে 1 কেজি মাছ নিয়ে আসতে বললো, এখানে কোনো সমস্যা নেই বুঝার ক্ষেত্রে। কিন্তু তোমাকে বললো কি তুমি 1 কিলোমিটার হেঁটে যাবে, তুমি তো কখনো বাজার যাওনি। এবার তোমার বাড়ি থেকে ধরে নাও উত্তর দিকেও 1 কিলোমিটার তুমি যাবে, যেতে পারবে। ঠিক আছে, তুমি সাউথের দিকেও যেতে পারো, তুমি এই বরাবরও যেতে পারো, তুমি এই বরাবরও যেতে পারো, তুমি পূর্ব দিকেও যেতে পারবে, তুমি পশ্চিম দিকেও যেতে পারবে, তুমি উত্তর দিকেও 1 কিলোমিটার আছে আর আবার দক্ষিণ দিকেও 1 কিলোমিটার আছে। তাহলে তুমি কোন দিকে যাবে, কোন দিকে গেলে তুমি বাজারটা পাবে, এটা কিন্তু তোমার বাবা বলেন, তোমাকে বলেছে তুমি 1 কিলোমিটার যাও। তাহলে তুমি ধরে নাও এই প্রথমে তুমি উত্তর দিকে 1 কিলোমিটার গেলে, তুমি তো জানো না বাজার কোথায়, তুমি এখানে গিয়ে দেখছো বাজার নেই, তুমি বাড়িতে ফিরে আসলে, ফিরে এসে তোমার বাবাকে বললে আমি মাছের বাজার খুঁজে পেলাম না। তোমার বাবা হঠাৎ করে রেগে গেল, কিন্তু তোমার বাবাও বুঝতে পারছে না ওর ভুলটা কোথায়, কি আমি তো নির্দিষ্ট করে বলিনি আমার ছেলেকে কি বাজারটা ওই জায়গাতে আছে 1 কিলোমিটার। তাহলে বাজারকে খোঁজার জন্য তোমাকে কি করতে হবে বা তোমার বাবাকে কি বলতে হতো কি তুমি সাউথের দিকে বা দক্ষিণ দিকে 1 কিলোমিটার যাবে, তাহলে তুমি সাউথে এই জায়গাতে ধরে নাও বাজার আছে। তো তোমার বাবা তোমাকে যদি বলতো কি 1 কিলোমিটার তুমি সাউথে যাবে, কোথায় যাবে? সাউথে। তাহলে 1 কিলোমিটার যদি তুমি সাউথে যেতে তাহলে তুমি নির্দিষ্ট জায়গায় বাজারকে পেয়ে যেতে। কিন্তু তুমি গিয়েছো নর্থে, তুমি গিয়েছো ইস্টে, তুমি গিয়েছো ওয়েস্টে। ঠিক আছে, তুমি বাজারকে খুঁজে পাওনি, কিন্তু অ্যাকচুয়ালি বাজারটা আছে কি 1 কিলোমিটার, তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে সাউথের দিকে আছে। তাহলে এই যে তোমাকে কোন একটা জায়গার সরণ বোঝানোর জন্য বা দিকে ডিসপ্লেসমেন্ট বোঝানোর জন্য তোমার কিসের প্রয়োজন হচ্ছে? দিকের প্রয়োজন হচ্ছে। কিন্তু তোমাকে বললো 1 কেজি মাছ নিয়ে আসো, কিন্তু এখানে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। তোমাকে কি বললো কি সাউথের দিকে 1 কেজি মাছ নিয়ে আসো, এর কোনো মিনিং হচ্ছে? এই শব্দটা, এই বাক্যটা কোনো মিনিং হচ্ছে না। তার মানে তোমাকে জাস্ট যদি বলে দেয় 1 কেজি মাছ নিয়ে আসো, তুমি নিয়ে আসবে। তাহলে যার ক্ষেত্রে শুধু ম্যাগনিটিউডের দরকার, নিউমেরিক্যাল ভ্যালুর শুধু প্রয়োজন আর ইউনিটের প্রয়োজন, তাহলে সেই রাশিটার নাম হচ্ছে স্কেলার। আর যার 1 কিলোমিটার মানে কি এর ম্যাগনিটিউড মানও প্রয়োজন এবং কিসের প্রয়োজন? সাউথ মানে ডাইরেকশনেরও প্রয়োজন, ডাইরেকশন বা দিকেরও প্রয়োজন, তাহলে সেই রাশিটাকে বলবো আমরা ভেক্টর রাশি।
বোঝা গেছে? তার মানে ভেক্টর রাশি সেই সমস্ত রাশি যে রাশির মান আছে এবং দিক আছে। মান এবং দিক দুটোই যদি থাকে সেই রাশিটাকে বলবো আমরা ভেক্টর রাশি। আর যে রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই বা দিকের প্রয়োজন নেই তাকে বলবো আমরা স্কেলার রাশি। বোঝা গেছে? তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু ম্যাগনিটিউডের প্রয়োজন, ম্যাগনিটিউড এর প্রয়োজন। ঠিক আছে? তাহলে এর উদাহরণ কি হবে স্যার? দেখছি। তাহলে এটার ক্ষেত্রে কি প্রয়োজন? ম্যাগনিটিউড প্লাস কিসের প্রয়োজন? ডাইরেকশন। তার মানে দিকের প্রয়োজন। মান এবং দিক দুটো মিলে ভেক্টর রাশি, আর স্কেলার রাশি শুধু মানের প্রয়োজন। তাহলে এর উদাহরণ কি? এর উদাহরণ তোমরা কার্য পড়েছো ক্লাস 10 এ, 9 এ কার্য। তাহলে কার্য একটা স্কেলার রাশি। ঠিক আছে? এখানে ভেক্টর রাশির উদাহরণ কি হবে? ভেক্টর রাশির উদাহরণ হবে তোমার বল একটি ভেক্টর রাশি, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, তারপরে তোমার ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি। ডিসপ্লেসমেন্ট, কারণ ভেলোসিটি তোমাকে বললো তুমি এখান থেকে এত কিলোমিটার এত, হ্যাঁ, এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে তুমি যাও, তাহলে ওখানে গিয়ে কোনো একটা জায়গা বা প্লেস পাবে। ঠিক আছে? কিন্তু তোমাকে বলেনি কোন জায়গা। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে তোমাকে বলতে হবে কি সাউথের দিকে তুমি এত মিটার স্পিডে বা এত স্পিডে তুমি গাড়ি চালালে একটা জায়গা বা প্লেস খুঁজে পাবে। ঠিক আছে? তাহলে তোমার দিকের প্রয়োজন আছে ভেলোসিটির ক্ষেত্রেও। ঠিক আছে? তাহলে ভেলোসিটির ক্ষেত্রে আমাদের দিকের প্রয়োজন। ডিসপ্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা কাইনেমেটিক্সে পড়িয়েছি ডিসপ্লেসমেন্ট এমন একটা রাশি যে রাশির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে সেই জায়গাতে ওর ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যায়। তার জন্য ভেক্টর রাশি কি একটা? ভেক্টর রাশিকে আমরা সবসময় দেখবো কি ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো ভেক্টর রাশি হিসাবে ডিসপ্লেসমেন্টটাকে আমরা জানবো বা আমরা পড়বো পুরো ফিজিক্সে। সবসময় মনে রাখবে ডিসপ্লেসমেন্ট একটা কি আমাদের ভেক্টর রাশি। তাহলে এর উদাহরণ আছে, ভর আছে, কার্য আছে, অনেক আছে। ঠিক আছে? তাহলে তোমরা পড়বে। তাহলে স্কেলার সম্বন্ধে আমরা জানলাম আর ভেক্টরের সম্বন্ধে জানলাম। তাহলে স্কেলারে শুধু মান আছে, কোনো দিক নেই, আর ভেক্টরের ক্ষেত্রে মান দিক দুটোই আছে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো চলো এখন ভেক্টর রাশিকে ফিজিক্সে এর সিম্বল কি আছে বা রিপ্রেজেন্ট কি হিসাবে করা হয় বা রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়। তাহলে ফিজিক্সে তোমার একে ভেক্টরকে এই সিম্বল দ্বারা বা এই চিহ্ন দ্বারা দেখানো হয়। তুমি যে কোনো বর্ণের ওপরে ধরে নাও লেটার ইংরেজি অ্যালফাবেট আছে, এর ওপরে যদি তুমি এই তীর চিহ্ন দেখতে পাও তাহলে তুমি বুঝে নিবে এটা হচ্ছে একটা ভেক্টর। এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। যদি বি এর উপরে এরকম মাথাতে কোনো একটা তীর চিহ্ন থাকে তাহলে তুমি বুঝে নিবে বি একটা ভেক্টর রাশি। অথবা কোনো কোনো বইয়ে এ বা বিটাকে তীর চিহ্ন না দিয়ে এভাবে যদি মোটা অক্ষরে লেখা থাকে তাহলেও এটাকে ফিজিক্সে ভেক্টর বলা হয়। কি এটা একটা ভেক্টর রাশি, মোটা অক্ষরে লেখা থাকবে। এ তো সাধারণত আমরা এইভাবে আছি জানি, কিন্তু এটাকে যদি একটু মোটা করে লেখা হয়, ঠিক আছে, গাঢ় করে কালি করে, তাহলে এ একটা হয়ে গেল ভেক্টর রাশি। বোঝা গেছে? তাহলে এই যে ওর মাথাতে যখনই আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম তাহলে ওটা হয়ে গেল একটা ভেক্টর রাশি। তাহলে এই তীর চিহ্নর আবার দুটো মিনিং আছে। তীর চিহ্নর মধ্যে এই যে স্ট্রেট লাইন যে অংশটা আছে এটা আমাদের মান নির্দেশ করে। কি নির্দেশ করে? মান নির্দেশ করে। আর এই যে ক্যাপ যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমাদের দিক নির্দেশ করে বা ডাইরেকশন নির্দেশ করে। কি নির্দেশ করবে? দিক বা ডাইরেকশন, যেটাকে ইংরেজিতে বলছে। আর এটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান নির্দেশ করে। তাহলে বোঝা গেছে? তাহলে তোমাকে যদি ফিজিক্সে তুমি যে কোনো জায়গায় দেখতে পাও কোনো লেটারের উপরে তোমার তীর চিহ্ন আছে, তার মানে বুঝে নিবে ওই লেটারটি হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশি মানে তুমি ফিল করে নিবে এর মান আছে এবং দিক দুটোই আছে। বুঝা গেছে? তাহলে ভেক্টর রাশি চিহ্ন কি, সিম্বল কি, রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়? এই তীর চিহ্ন দিয়ে। আর এই তীর চিহ্নের এই যে স্ট্রেট লাইন যেটা আছে এই দৈর্ঘ্যটা কি নির্দেশ করবে? মান। আর ক্যাপ চিহ্নটা দিক নির্দেশ করবে। বুঝা গেছে? আর যদি মোটা অক্ষরে লিখে থাকে তাহলে ওটাকে আমরা ভেক্টর রাশি বলবো। ঠিক আছে? চলো তাহলে আমরা ভেক্টর রাশি কি জানলাম, স্কেলার রাশি কি জানলাম, ওকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাও জানলাম। আর একটা জিনিস আমরা জানবো কি এই যে তীর চিহ্ন আছে এটা আমাদের ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই তীর চিহ্নের যে প্রথম অংশ আছে এই প্রথম অংশটাকে বলা হয় আদি বিন্দু। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? মনে রাখবে। কোথায় কাজ আছে এর আমি দেখিয়ে দিচ্ছি। আদি বিন্দু একটু লাস্টে দেখাবো।
এটাকে আদি বিন্দু বলা হয়। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে, লাস্ট পয়েন্টটাকে বলা হয় অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু, অন্তিম বিন্দু। তাহলে এই যে আমরা যে অ্যারো চিহ্ন পেলাম, অ্যারো চিহ্নের প্রথম অংশটাকে বলবো আমরা আদি বিন্দু, আর তীর চিহ্নের লাস্টে বা অ্যারো চিহ্নের যে লাস্টের যে অংশ আছে সেটাকে বলবো আমরা ক্যাপের মতো জায়গাটা, এই যে এই বিন্দুটাকে, এটাকে বলবো আমরা অন্তিম বিন্দু। ঠিক আছে, তাহলে আদি বিন্দু আর অন্তিম বিন্দু টুকে নাও। যা যা বলছি খাতাতে তোমরা নোট করবে, নোট করে একবার রিভাইজ করবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের ভেক্টর খুবই সহজ, জলের মতো লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। এখন বিভিন্ন প্রকারের, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ ভেক্টর এখন আমরা পড়ব। ডিফারেন্স টাইপ অফ ভেক্টর, এটি বোঝার খুবই দরকার। ঠিক আছে, আচ্ছা, ডিফারেন্স টাইপ অফ ভেক্টর। প্রথমে আমাদের আছে সমান ভেক্টর। প্রথমে আমাদের হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টরটা কি ভালো করে বোঝো। সমান ভেক্টর মানে দুটা ভেক্টর, দুটা ভেক্টর থাকবে। ধরে নাও এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে। তাহলে এ ভেক্টরের যদি মান, এই ভেক্টরের মান ও দিক যদি বি ভেক্টরের মান ও দিকের সমান হয়, তাহলে এ এবং বি দুটোকে বলবো আমরা ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। মানে এ ভেক্টরের মান ও দিক আর বি ভেক্টরের মান ও দিক যদি একই হয়, তখন এই দুটো ভেক্টরকে বলবো আমরা ইকুয়াল ভেক্টর। বুঝা গেছে? আচ্ছা, কেমন স্যার? ধরে নাও এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট আছে কি 5 মিটার পার সেকেন্ড নর্থ। বি ভেক্টরটাকে তোমার রিপ্রেজেন্ট করা আছে 5 মিটার পার সেকেন্ড, এটাও নর্থ। তাহলে এ এবং বি, দেখো এ ভেক্টর আলাদা, বি একটা ভেক্টর আলাদা, বাট এদের ম্যাগনিটিউড কি আছে 5 5, আর এদের ডাইরেকশন কি আছে নর্থ নর্থ। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। বুঝা গেছে? এখন যদি বি ভেক্টরের মান ধরে নাও হতো 5, ঠিক আছে, মিটার পার সেকেন্ড সাউথ, তাহলে এ আর বি কে কিন্তু ইকুয়াল ভেক্টর বলা যেত না। বুঝা গেছে? তার মানে দুটো ভেক্টরের মান যদি একই থাকে এবং ওর ডাইরেকশন যদি একই দিকে থাকে বা দিক যদি একই দিকে থাকে, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলবো পরস্পরের কি ইকুয়াল ভেক্টর। বুঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা, ইকুয়াল ভেক্টর হলো। দ্বিতীয়ত হচ্ছে আনইকুয়াল বা অসমান ভেক্টর। অসমান ভেক্টরটা কি? অসমান ভেক্টর, ধরে নাও এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এখন এ ভেক্টরের মান ধরে নাও 5 মিটার পার সেকেন্ড নর্থ, বি ভেক্টরের মান 5 মিটার পার সেকেন্ড সাউথ। তাহলে এ এবং বি ভেক্টর, দেখো তো ভালো করে, এ ভেক্টরের ম্যাগনিটিউড কি আছে সমান আছে, বি ভেক্টরের ম্যাগনিটিউড কি আছে সমান আছে, বাট ওদের ডাইরেকশনটা কি আছে আলাদা আছে। তার মানে এই দুটো ভেক্টরকে বলবো আমরা আনইকুয়াল ভেক্টর বা অসমান ভেক্টর। আচ্ছা, তুমি বলবে কি ম্যাগনিটিউড কি সমান হয় এখানে? না হতে পারে। ধরে নাও এটা 2 মিটার পার সেকেন্ড, এটা 3 মিটার পার সেকেন্ড, তখন এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? একে অপরের আনইকুয়াল ভেক্টর। বা সমান, একটা যদি সমান হলো কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা অসমান হতে হবে, বা দুটো অসমান হলেও সেই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? আনইকুয়াল ভেক্টর। দেখো এটা 3 আছে ম্যাগনিটিউড, এটা 2 আছে, 3 আছে, এটা কি আছে নর্থ আছে, এটা সাউথ আছে, তার মানে মান দিক দুটোই আলাদা, তখন সেটাকে বলবো আমরা কি? আনইকুয়াল ভেক্টর। বা যদি একটা মান যদি একই থাকে, যদি তোমার ডাইরেকশন আলাদা থাকলেও সেটাকে বলবো আমরা আনইকুয়াল ভেক্টর বা অসমান ভেক্টর। বুঝা গেছে? আচ্ছা, মিটিয়ে দিই। তাহলে আমাদের দুটো হলো, আমরা দুটো জানলাম, একটা আনইকুয়াল ভেক্টর জানলাম আর একটা ইকুয়াল ভেক্টর জানলাম। 3 নাম্বার হচ্ছে প্যারালাল ভেক্টর। 3 নাম্বার কি? প্যারালাল ভেক্টর। ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। আচ্ছা, সমান্তরাল ভেক্টর কি? দুটো ভেক্টর এর মান দিক যাই হোক, ধরে নাও এ একটা ভেক্টর, ঠিক আছে, আর বি একটা ভেক্টর, এর মান দিক যাই হোক,
এই মান যাই হোক, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এর মান যাই হোক, ধরে নাও এটা 5 মিটার পার সেকেন্ড এর ভেলোসিটি ধরে নাও, আর 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা 5 মিটার পার সেকেন্ড কেন লিখছো? কারণ এটাকে আমরা এ ভেক্টরটা কি, এ ভেক্টরটা তুমি দেখে কি বুঝতে পারছো বলো তো? 5 মিটার পার সেকেন্ড। তো 5 মিটার পার সেকেন্ড কি? বেগের ক্ষেত্রে হয় এর ইউনিট। কার ইউনিট? মিটার পার সেকেন্ড কার ইউনিট? বেগের ইউনিট। এখন যদি মিটার পার সেকেন্ড না লিখে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতো, তাহলে এটা কিসের ইউনিট? ত্বরণের ইউনিট। তো ত্বরণ কি একটা ভেক্টর রাশি, তার জন্য ওকে এ দ্বারা লিখলাম আমরা। ঠিক আছে, তো ওটা না তোমার ভেক্টর রাশি যাই হোক না কেন, ওকে আমরা বিভিন্ন রূপে জানতে পারবো। ঠিক আছে, তো এ একটা ভেক্টর, আমরা এখানে বেগ হিসাবে আমরা লিখছি এ একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে 5 মিটার পার সেকেন্ড, একে আমরা নর্থ দিলাম। এটা 6 মিটার পার সেকেন্ড, এর ডাইরেকশন নর্থ। তাহলে দুটো ভেক্টর এর মান যাই হোক, যদি ডাইরেকশনটা যদি একই দিকে হয়, ধরে নাও এ একটা ভেক্টর এই বরাবর, বি একটা ভেক্টর এই বরাবর। ঠিক আছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর, দেখো তো দুটো ভেক্টর কি আছে, এরা পরস্পরের সমান্তরাল না? সমান্তরাল না? ছোট হোক, এর ম্যাগনিটিউড যেহেতু বড়, আচ্ছা এটা বড়, যেহেতু একটু বড় হবে, এটা যেহেতু ছোট ছোট, তো ছোট বড় ম্যাগনিটিউড যাই হোক, বাট ডাইরেকশনটা যদি একই দিকে হয়, তখন এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? এরা একে অপরের কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে একে অপরের সমান্তরালে কখন বলা যাবে? ওর ম্যাগনিটিউড যাই হোক, ঠিক আছে, বাট এরা যদি কি থাকে, একই দিকে থাকে এবং এদের মধ্যবর্তী, আর একটা শর্ত আছে সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে, এদের মধ্যবর্তী কোণ থিটার মানটা কি দেখো তো? 0। থিটার মানটা যদি 0 ডিগ্রি হয়, তখন এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? পরস্পরের প্যারালালে আছে। তাহলে প্যারালাল ভেক্টর কখন কাকে বলবো? দুটো ভেক্টরের মান যাই হোক, বাট ওদের ডাইরেকশন একই দিকে হতে হবে এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি হতে হবে? 0 ডিগ্রি হতে হবে। তাহলে যদি হয়, তখন ওই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। বুঝা গেছে? তাহলে শর্তটা লিখে নাও, কি দুটো ভেক্টরের মান যাই হোক, দিক যদি একই দিকে হয় এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয়, তখন এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? প্যারালাল ভেক্টর বলবো বা সমান্তরাল ভেক্টর বলবো। বুঝা গেছে? মিটিয়ে দিই। চলো, 3 নম্বর হচ্ছে সমান্তরাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর যেটাকে বলছি আমরা, অ্যান্টি প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর, তাহলে অ্যান্টি প্যারালাল ভেক্টরটা কি স্যার? অ্যান্টি প্যারালাল ভেক্টর দুটো ভেক্টরের মান দিক যাই হোক, মান দিকটা যাই হোক বলতে কি দিকটা আলাদা হবে। ধরে নাও দুটি ভেক্টর আছে, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। তাহলে ভেক্টরকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এর চিহ্ন দ্বারা। ধরে নিলাম এ একটা ভেক্টর এদিকে, বি একটা ভেক্টর তার অপোজিটে। ঠিক আছে, মান যাই হোক কিন্তু দিকটা অবশ্যই ওকে অপোজিট হতে হবে। কি হতে হবে? অপোজিট। তাহলে দুটো ভেক্টর যদি একে অপরের বিপরীত দিকে থাকে, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণটা কত হবে? থিটার মানটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলবো পরস্পরের কি আছে? অসমান্তরাল। এরা পরস্পরের কি আছে? অসমান্তরাল আছে। তাহলে অ্যান্টি প্যারালাল কখন হবে? দুটো ভেক্টরের মান যাই হোক কিন্তু দিকটা কি হতে হবে? একে অপরের বিপরীত দিকে হতে হবে এবং এদের মধ্যবর্তী কোণটা কত হতে হবে? 180 যদি হয়, তখন এই দুটো ভেক্টরকে আমরা বলবো কি? অসমান্তরাল ভেক্টর। পরস্পরের এরা কি? অসমান্তরাল ভেক্টর। বুঝা গেছে? বুঝা গেছে? টুকে নাও, মিটিয়ে দিই। আচ্ছা, এখন আমরা পড়বো এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, কোলিনিয়ার যেটাকে বলছে এক রেখীয় ভেক্টর। তাহলে এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরটা কি? দুটো ভেক্টর ওর মান যাই হোক কিন্তু একই দিকে বরাবর থাকবে। এই যে এইভাবে, এই যে এইভাবে থাকবে অনেকগুলো ভেক্টর, তখন এই ভেক্টর গুলোকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর। মানে একই দিক বরাবর থাকবে, তখন এই ভেক্টর গুলোকে বলবো আমরা কি? এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আছে। ধরে নাও এই ভেক্টরটা কি? আমরা ভেলোসিটি। তাহলে এটা একটা বস্তু যার ভেলোসিটি ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড, এটা 6 মিটার পার সেকেন্ড, এটা 7 মিটার পার সেকেন্ড, কিন্তু সবটাই যাচ্ছে কি? একই দিকে। ধরে নাও সবটাই কলকাতার দিকে যাচ্ছে। তখন একটা তুমি দেখো না, যখন ন্যাশনাল হাইওয়ে গাড়ি চড়ে, একটার পর একটা গাড়ি পিছনে
এই গাড়িটা ধরো সামনে আছে, তার পিছনে একটা গাড়ি আছে, তার পিছনে একটা আছে, তাহলে ওই গাড়িগুলো কি আছে, ওই গাড়ির ভেলোসিটি গুলো কি একই রেখা বরাবর আছে, মানে কো লিনিয়ার বা এক রেখীয় ভেক্টর এদের বলা হয়। ওই ভেলোসিটি গুলো আমরা এক রেখীয় ভেলোসিটি। বুঝা গেছে? চলো তাহলে এক রেখীয় ভেক্টর এটাকে বলছি আমরা, বা কো লিনিয়ার। তারপরে আছে কোপ্লেনার বা এক তলীয় ভেক্টর। কোপ্লেনার 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 ভেক্টর। কোপ্লেনার ভেক্টরটা কি স্যার? আচ্ছা, কোপ্লেনার ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টর। কোপ্লেনার ভেক্টর যখন দুটি ভেক্টর বা তিনটি ভেক্টর একটা সমতলে বা একটা প্লেনের মধ্যে থাকবে, একটা সমতলে বা একটা প্লেনের মধ্যে থাকবে, ঠিক আছে, ওদের ডাইরেকশনটা ঠিক আছে, একটা প্লেনের মধ্যেই তিনটা ভেক্টরকে যখন আমরা বর্ণনা করব, তখন সেই ভেক্টর গুলোকে বলবো আমরা একতলীয় ভেক্টর। আচ্ছা কেমন স্যার? ধরে নাও বোর্ড একটা আমাদের কি আছে, বোর্ড একটা আমাদের প্লেনে আছে না, এই যে বোর্ড আমাদের একটা প্লেনে আছে, এটা একটা প্লেন, তাহলে এই প্লেনে দুটো ভেক্টরকে আমরা রেখে দিলাম, দেখো এই প্লেনে দুটো ভেক্টর থাকলো, তাহলে এই দুটো ভেক্টরকে কি বলবো আমরা? কোপ্লেনার ভেক্টর বলবো, ঠিক আছে, কোপ্লেনার ভেক্টর বলবো। তাহলে যখন দুটা ভেক্টর বা তিনটা ভেক্টর একটা প্লেনের মধ্যে থাকবে, তখন এই তিনটা ভেক্টরকে কি বলতে পারবো আমরা? কোপ্লেনার ভেক্টর। তিনটা ভেক্টরও থাকবে, কিন্তু একটা জিনিস এখানে তুমি নোট করবে, কি দুটা ভেক্টর অবশ্যই একটা প্লেনের মধ্যে থাকবে, কিন্তু তিনটা ভেক্টর থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু দুটা ভেক্টর সবসময় একটা তল বা একটা প্লেনের মধ্যে সবসময় থাকবে, একটা তলের মধ্যে সবসময় থাকতে পারবে, ঠিক আছে, কিন্তু তিনটা ভেক্টর থাকতেও পারে আবার নাও থাকতে পারে একটা প্লেনের মধ্যে, ঠিক আছে। তাহলে কোপ্লেনার ভেক্টর তাকেই বলবো। যেমন আমি একটা আর দেখাচ্ছি, ধরে নাও এটা আছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমি জেড অ্যাক্সিসটা কালার দিলাম, তাহলে কি এই দুটা ভেক্টর কি আছে, একটা প্লেনের মধ্যে আছে, দেখো এই দুটা ভেক্টর একটা প্লেনের মধ্যে আছে, খাপ খেয়ে নিল, এটা একটা প্লেনের মধ্যে, কিন্তু 3 নম্বর যে ভেক্টর আছে এই ভেক্টরটা দেখো কি অন্য অ্যাক্সিস আছে, এর প্লেনটা আলাদা, এই প্লেন হয়ে গেল, ঠিক আছে, এর প্লেনটা কি আলাদা, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টর যদি, ঠিক আছে, এক মানে দুটো ভেক্টর যদি একটা প্লেনের মধ্যে থাকে, তাহলে তাকে বলবো আমরা কি? কোপ্লেনার। বা তিনটা ভেক্টর, যেমন এই তিনটা ভেক্টর একটা প্লেনের মধ্যে আছে, তখন এই তিনটা ভেক্টরকে কি বলবো? কোপ্লেনার, ঠিক আছে। আর যখন নেই তখন আমরা সেটাকে বলতে পারবো না, ঠিক আছে। তাহলে কোপ্লেনার ভেক্টর বুঝা গেছে কি? চলো এখন আমরা বুঝবো জিরো ভেক্টর। জিরো ভেক্টর, জিরো ভেক্টরটা কি? জিরো ভেক্টর, জিরো ভেক্টর আবার তোমরা বলবে কি জিরো আবার ভেক্টর কি হয়? হ্যাঁ, যার ম্যাগনিটিউড জিরো, এটাকে আমরা জিরো ভেক্টর বলবো। যে ভেক্টরের ম্যাগনিটিউড জিরো, ঠিক আছে, এবং তার ডাইরেকশন কি থাকতে পারে, ঠিক আছে, তখন সেই ভেক্টরটাকে বলবো জিরো ভেক্টর। তো জিরো ভেক্টর কোনো কাজের স্যার? অবশ্যই, ফিজিক্সের জিরো ভেক্টরের গুরুত্ব অপরিসীম, অপরিসীম। আচ্ছা কেমন স্যার? আচ্ছা ধরে নাও ত্বরণ কাকে বলে বলো তো? ত্বরণ কাকে বলে? শুদ্ধ বাংলা ভাষায় যদি বলা যায়, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ কাকে বলবো আমরা? ত্বরণ বলবো বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে, বৃদ্ধির হারকে, হারকে ত্বরণ বলবো আমরা, তাই তো। তাহলে সময়ের সাপেক্ষে যদি বেগ বৃদ্ধির হার হয়, সময়ের সাপেক্ষে যদি বেগ বৃদ্ধি হয়, মানে নিচে সময় হবে, নিচে সময় হবে আর উপরে বেগ বৃদ্ধি হবে, তাহলে সময়ের সাপেক্ষে যদি কোনো গাড়ির বেগ বৃদ্ধি হয়, তখন তাকে বলবো আমরা কি? ত্বরণ। আর বেগ বৃদ্ধি যদি না হয়, আচ্ছা বেগ যদি কমে যায়, সেটা কি বলবো? মন্দন। ত্বরণেরই একটা অংশ। তো ত্বরণ হোক বা মন্দ হোক, বেগকে বাড়তে হবে অথবা কমতে হবে। আর যদি বেগ বাড়া বা কমা না হয়, ধরে নাও বেগ বাড়লো না বা কমলো না, তখন বেগটা কি? কনস্ট্যান্ট। তার মানে বেগ বাড়লো না, কমলো না, তার মানে বেগ কনস্ট্যান্ট। যে বেগ যখন কনস্ট্যান্ট থাকবে, তখন ওই রাশির ত্বরণ হয়ে যায় শূন্য। ওই রাশির ত্বরণ কি হয়ে যায়? শূন্য। তাহলে ত্বরণের মান শূন্য, কিন্তু ত্বরণ তো একটা ভেক্টর রাশি, ত্বরণের ম্যাগনিটিউড শূন্য হতে পারে, বাট ত্বরণ তো একটা ভেক্টর রাশি। তাহলে ত্বরণ তো আমরা ত্বরণকে তো আমরা জিরো বলতে পারবো। কখন? কখন জিরো বলতে পারবো? সবসময় তো জিরো বলা যাবে না। যদি বেগ বৃদ্ধি হয়, তাহলে তো ত্বরণের মান আবার থাকবে। বেগ বৃদ্ধি না হলে, কনস্ট্যান্ট বেগে যদি কোনো গাড়ি চলে, তখন আমরা সেই ক্ষেত্রে ওই গাড়িটা ত্বরণ আমরা শূন্য বলতে পারবো, কিন্তু বাকি ক্ষেত্রেও তো ত্বরণের মান থাকতে পারে। তো ত্বরণ কি যখন সমহারে বা সমবেগে গাড়ি চলবে, তখন ত্বরণের মানটা কি? শূন্য। তখন ত্বরণটাকে বলবো আমরা কি? জিরো ভেক্টর। বুঝা গেছে?
ত্বরণকে তখন বলবো আমরা জিরো ভেক্টর। জিরো যদি ওর মান পাওয়া যায় তাহলে জিরো ভেক্টর বলবো। ঠিক আছে, বুঝা গেছে? ধরে নাও একটা গাড়ি নর্থের দিকে চলছে বা সাউথের দিকে, নর্থের দিকে চলছে, ঠিক আছে, 20 মিটার/সেকেন্ড গতিবেগে, আর সবসময় এই যে ভেলোসিটি এটাই থাকছে, 20 মিটার/সেকেন্ড গতিবেগ থাকছে, তখন নর্থের দিকে গাড়ির ত্বরণ শূন্য। তার মানে ডাইরেকশন আমাদের লাগছে কি, নর্থ বরাবর ওর গাড়ির ত্বরণ কত, শূন্য। সাউথ বরাবর ওর গাড়ির ত্বরণ কি, শূন্য। ঠিক আছে, তাহলে ডাইরেকশন থাকবে, ঠিক আছে, ডাইরেকশন থাকবে, কিন্তু মানটা ওর জিরো হতে পারে। তখন সেই রাশিটাকে বলবো আমরা কি, জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টর কাকে বলবো সেটা বুঝা গেছে। চলো, আরো এর গুরুত্ব আছে। যেমন তুমি যখন আস্তে আস্তে যখন ভেক্টরটাকে বেশি যখন করতে যাবে, ক্রস গুণফল যখন আসবে, তখন এ ক্রস বি, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও কি এ ক্রস বি মানে দুটো ভেক্টরের গুণফলটাও কিন্তু শূন্য হয়। যখন করাবো তখন নোট করে নাও, এ ক্রস বি ইকুয়াল টু শূন্য হয়, খুব ইম্পর্টেন্ট। বা দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন যখন বিয়োগ করবা, ঠিক আছে, যেমন এ ভেক্টর ইকুয়াল টু যেমন বি ভেক্টর আছে, তখন আমরা সাবস্ট্রাকশন যদি করি তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। তাহলে দুটো ভেক্টরে যখন বিয়োগফল করতে যাব তখনও ওর মান শূন্য পাওয়া যাবে। তাহলে একটা ওই ভেক্টর, যেমন একটা ভেক্টর যার নাম হচ্ছে জিরো ভেক্টর, এর গুরুত্ব প্রচুর, ফিজিক্সে এর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তাহলে কটা ক্ষেত্রে আমরা দেখাতে পারলাম, একটা ক্ষেত্র, দুটা ক্ষেত্র, তিনটা ক্ষেত্র। এখন তিনটা ক্ষেত্রের উদাহরণ তোমাকে দিয়ে দিলাম। তাহলে জিরো ভেক্টরটাকে তোমরা সহজ মনে করলে হবে নাকি, জিরো ভেক্টর আর কি, কিন্তু জিরো ভেক্টরের যা তাৎপর্যপূর্ণ অর্থ না, ওখান থেকে নিউমেরিক্যাল যদি দু চারটা করানো যায় তাহলে এখনই আটকে যাবে। ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে জানতে হবে। তাহলে মাথাতে বেশি আমাদেরকে মানে চাপ নিলে হবে না। ঠিক আছে, আমরা যে জিনিসগুলো জানলাম জাস্ট এইটুকুই জানলাম, মনে রাখবে কি এটাকে ভেক্টর বলা হয় তার কারণে এর মান ও দিক আছে। এভাবে তবে ফিজিক্স কিভাবে মনে রাখবে, যেগুলো নতুন চ্যাপ্টার আছে। ঠিক আছে, যে ভেক্টর পড়ালো তো স্যার, যে ভেক্টরের মান পাওয়া যাবে, দিক পাওয়া যাবে, আর মান দিক যদি না পাওয়া যায় কোনো একটা রাশির ক্ষেত্রে, যেমন, ঠিক আছে, তাহলে ওর ফিল্ডটা আসবে না। ঠিক আছে, তো অবশ্যই ওর দিকের প্রয়োজন। আর যার মান আছে কিন্তু দিক নেই, সেটা স্কেলার রাশি। এবং ভেক্টরের প্রকার ভেক্টর কি বললো, এই একটেলীয় ভেক্টর কি, প্যারালাল ভেক্টর কি, তারপরে তোমার অ্যান্টি প্যারালাল কি, তারপরে সমান ভেক্টর কি, ইকুয়াল কি, আনইকুয়াল কি। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি একবার রিভাইজ করে নিবে আর মাথায় একবার গেঁথে নিবে, তাহলে এটাকে এটা বলে, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, বাস এইটুকুই জানলেই তোমরা ভেক্টর শিখে যাবে। ভেক্টর কোনো চাপের চ্যাপ্টার না। ঠিক আছে, চলো তাহলে এটা আমরা পড়লাম। চলো, আচ্ছা, এরপরে আসবো আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। কি আসবো আমাদের, একক ভেক্টর। আমাদের আছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। যেমন আমরা জিরো ভেক্টর পড়লাম, সেই রকম ভাবে আমরা ইউনিট ভেক্টর বলবো। তাহলে ইউনিট ভেক্টর কি, যার মান কত আসবে, 1। যে ভেক্টরের মান 1 তাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের কাজ কি জানো, এর কাজ কি, এর কাজ হচ্ছে পৃথিবীর সব পৃথিবীর সব মানে পৃথিবীর সব জায়গায় জায়গায় পৃথিবীর সব জায়গায় বা জায়গাতে, ধরে নাও জায়গাতে, ঠিক আছে, ও ডাইরেকশন বা দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে, নির্দেশ করে, নির্দেশ করে। ইউনিট ভেক্টরের কাজটা তোমাকে মনে রাখতে হবে। ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে ডাইরেকশন দেওয়া বা দিক দেওয়া। কোনো কিছুর দিক লাগাতে হবে তো তুমি ইউনিট ভেক্টর নিয়ে নাও। কারো দিকের প্রয়োজন আছে তাহলে ও কাকে স্মরণ করবে, ইউনিট ভেক্টরকে স্মরণ করবে। তাহলে ইউনিট ভেক্টর এর কাজ হচ্ছে ডাইরেকশন দেওয়া। ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে ডাইরেকশন দেওয়া। ধরে নাও তোমাদের খুব ফেমাস একটা যেমন অ্যাক্সিস জানো, যার মূল বিন্দু থেকে এ বরাবর যদি যাই এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, মূল বিন্দু থেকে উপর দিকে গেলে এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে এক্স অ্যাক্সিস এর ডাইরেকশনটা কে দিবে জানো, ইউনিট ভেক্টর দিবে। তাহলে এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর কি হয় জানো, আই ক্যাপ হয়। ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কি হয় জানো, জে ক্যাপ হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, টুকে নাও। আর একটা জেড অ্যাক্সিস আছে, যেমন 3 ডাইমেনশনাল ক্ষেত্রে জেড অ্যাক্সিস। তাহলে এই জেড অ্যাক্সিস যদি আমি এটাকে ধরে নিই, ঠিক আছে, 3 ডাইমেনশনাল আমি দেখাচ্ছি, তাহলে এই জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে তোমার কে ক্যাপ। তাহলে আই ক্যাপ যখনই তোমাকে বলবে তার মানে বুঝে নেবে বস্তুটার গতি বেগ ত্বরণ তোমার এক্স অ্যাক্সিসে বুঝাচ্ছে, এটা মনে রাখো। তোমাকে যখন জে ক্যাপ তুমি দেখতে পেলা, তার জে ক্যাপ মানে কি, জে ক্যাপ, ক্যাপ মানে কি, এ তো ডাইরেকশন দেয়। আচ্ছা, তাহলে জে তার মানে ওয়াই অ্যাক্সিসে,
তার এর ভেলোসিটি বুঝাক বা ত্বরণ বুঝাক, তার মানে এর ভেলোসিটি বা ত্বরণ ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে, কে ক্যাপ, কোন জায়গায় তুমি কে ক্যাপ দেখতে পেলে, কে ক্যাপ মানে কি, কে ক্যাপ, কে ক্যাপ মানে কি, এটা তো তোমার জেড অ্যাক্সিস। আচ্ছা, জেড অ্যাক্সিসে ওই বস্তুটার গতিবেগ হোক বা ত্বরণ হোক এটা বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আই ক্যাপ আমাদের নির্দেশ করে এক্স অ্যাক্সিসকে, জে ক্যাপ আমাদের নির্দেশ করে ওয়াই অ্যাক্সিসকে, আর কে ক্যাপ আমাদের নির্দেশ করে জেড অ্যাক্সিসকে। মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, যার মান 1, আর ও কি করবে, সবাইকে ডাইরেকশন দিবে। এটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। চলো নেক্সট মিটিয়ে দিই। চলো, এবারকে ধরে নাও চিত্রের মাধ্যমে ধরে নাও দুটো ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে। এই যে বি একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আর এখন বি একটা ভেক্টর। ঠিক আছে, এখন তোমাকে বললো কি এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তাহলে তুমি এর মধ্যবর্তী কোণ, এটাকে তুমি কাটা কম্পাস স্কেল দিয়ে বা এ দিয়ে চারা দিয়ে তুমি মেপে নাও। তো তুমি মেপে দেখলে এর মান যত হলো সেটাই ধরে নাও এর মান থিটা হলো, বা তোমার থিটার মান ধরে নাও 45 ডিগ্রির আশেপাশে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যে মধ্যবর্তী কোণ কত হলো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তুমি বলে দিলে। ঠিক আছে, তাহলে তুমি যখন দেখবে দুটো ভেক্টর একে অপরের সঙ্গে কোথাও কি হয়েছে, মিলিত হয়েছে, তাহলে ওই মিলিত জায়গাটা তুমি যদি মেপে নাও চাঁদার সাহায্যে, তাহলে সেটাকেই বলবো কি দুটো ভেক্টরের কি মধ্যবর্তী কোণ। কিন্তু এখানে বাবু শর্ত আছে। কি শর্ত আছে, ভালো করে দেখো, শর্তটা লিখো। শর্তটা হচ্ছে যখন দুটি ভেক্টর, যখন দুটি দুটি ভেক্টরের দুটি ভেক্টরের ভেক্টর এর আদি বিন্দু, আদি বিন্দু অথবা অথবা দুটি ভেক্টরের দুটি ভেক্টরের ভেক্টরের কি অন্তিম বিন্দু, অন্তিম বিন্দু সমাপতিত হয় বা মিলিত হলে, মিলিত হলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ, মিলিত হলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে, মধ্যবর্তী কোণ বলা যাবে, বলা যাবে। আচ্ছা, এটা কি লিখালেন স্যার, দেখো তুমি দেখো তো, এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের এই বিন্দুটার নাম কি, আদি বিন্দু, আর বি ভেক্টরের এই বিন্দুটার নাম কি, আদি বিন্দু। তাহলে দুটি ভেক্টর যখন আদি বিন্দু, ওই দুটো ভেক্টর যখন আদি বিন্দু একসঙ্গে মিলিত হবে কোন একটা পয়েন্টে, তো ওই পয়েন্টে মিলিত হলে তাহলে ওদের মধ্যবর্তী কোণটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এখন যদি দুটো ভেক্টরের তোমার অন্তিম বিন্দু যদি মিলিত হয়, তখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু ধরে নাও একটা ভেক্টর আছে এই বরাবর আর একটা ভেক্টর আছে আমাদের এই বরাবর। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো কি এই দুটো ভেক্টরের, এখন ধরে নাও এখন বলা হলো কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে দেওয়া আছে তোমাকে, কত দেওয়া আছে, 120 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমাকে বললো কি এ অপশন দেওয়া আছে, বি অপশন দেওয়া আছে, সি অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই অপশনগুলো দিয়ে একটাতে দেওয়া আছে তোমার 120, একটাতে দেওয়া আছে তোমার 60 ডিগ্রি, একটাতে সি অপশনে দেওয়া আছে তোমার 40 ডিগ্রি। ঠিক আছে, তো এখন তোমাকে বললো কি এ ভেক্টর, এটা এ ভেক্টর ধরে নাও, এটা বি ভেক্টর ধরে নাও, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, বলো কত হবে, কত হবে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হবে বলো। একটা অ্যান্সার দেওয়া হচ্ছে 120, একটা দেওয়া হচ্ছে 60, একটা দেওয়া 40। তো অবশ্যই তোমরা মারবে 120, কিন্তু 120 অ্যান্সার না। আচ্ছা কেন না, কারণ এখানে শর্তের মধ্যে পড়ছে না। কি শর্ত ছিল, কি যখন দুটা ভেক্টরের আদি বিন্দু মিলিত হবে অথবা অন্তিম বিন্দু যদি মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরের কি নির্ণয় করা যাবে,
কোণ নির্ণয় করা যাবে। কিন্তু দেখো তো যেখানে দুটা ভেক্টরের মিলিত হয়েছে, তো প্রথম ভেক্টর এ আছে, এর কিন্তু অন্তিম আছে, আর এই বি ভেক্টরের কি আছে, আদি আছে। তাহলে আদি আর অন্তিম মিলিত হলে তোমার কোণ যে উৎপন্ন করবে সেই কোণটা কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ না। তাহলে মধ্যবর্তী কোণ উৎপন্ন করবে তখনই যখন এদের আদি বিন্দু আদির সঙ্গে মিলিত হবে বা অন্তিম অন্তিমের সঙ্গে মিলিত হবে। তাহলে এই অঙ্কটা করবো কিভাবে? এখন এই অঙ্কটা করার জন্য যে কোনো ভেক্টরকে, যেমন এর আগে আমি পড়ালাম প্যারালাল, তাহলে প্যারালালে শিফট করা যায় কেমন স্যার? ধরে নাও এ একটা ভেক্টর, ঠিক আছে, তো প্রয়োজনে এই ভেক্টরটাকে আমরা নিচেও লিখতে পারি এ একটা ভেক্টর, এর অবস্থানটাকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। যেমন বি একটা ভেক্টর এইভাবে, তাহলে একে আমরা উঠাতে পারি উপরের দিকে, এখানে রাখার এখানে রাখা একই তো, এর মান তো আমরা চেঞ্জ করছি না, ঠিক আছে, দিকও তো চেঞ্জ করছি না, মানও দিক চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না, জাস্ট স্থানটা চেঞ্জ হচ্ছে। তখন এই ভেক্টরটাকে আমরা কি বলবো? এর প্যারালাল শিফট, মানে সমান্তরালে একে নিয়ে যাওয়া। তো ধরে নাও আমাদের কাজ কি, আমাদের মেন কাজ হচ্ছে কি ভেক্টর দুটার আদি বিন্দু অথবা কি করব, অন্তিম বিন্দুকে মিলিত করব। তাহলে এই ভেক্টর আদি বিন্দু এটা, ঠিক আছে। আচ্ছা, তো আর এই ভেক্টর আদি বিন্দু এখানে, তো আমি কি করলাম, এই ভেক্টরটার প্যারালাল নিয়ে নিলাম, এই যে এভাবে নিয়ে চলে গেলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো তো এই যে এর অন্তিম, এ ভেক্টরে যে অন্তিম ছিল এখানে উপরে উঠে গেল, ঠিক আছে, আর আদিটা কোথায় আসলো, এই আদিটা এখানে চলে আসলো। তাহলে দেখো তো এই ভেক্টরের আদি আর এই ভেক্টরের আদি দুটো মিলিত হয়ে গেল, তার মানে এদের মধ্যবর্তী কোণটা হবে এইটুকু। তাহলে এইটুকু, তার মানে পুরোটা কত জানি আমরা, 180 হয়। তাহলে 120 বাদ হয়ে গেল, তাহলে এইটুকু টিকলো, তাহলে এইটুকুই হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে 120 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 60। তার মানে আমাদের অ্যান্সার হবে বি। বুঝা গেছে? শুধু এটাকে চেঞ্জ করা যায় না, এটাকেও চেঞ্জ করা যাবে। তুমি এটাকে নিয়ে এদিকে চলে আসো, যেহেতু এটা কি আছে, অন্তিম আছে, তো অন্তিম অন্তিম তুমি মিলাবা, তো এটাকে প্যারালালে শিফট করে এইভাবে নিয়ে চলে আসো, তো দেখো তুমি করে ওই অ্যান্সারটি হবে, ঠিক আছে। তো দেখো এইটুকু কি আমাদের 180, তাহলে 120 এখান থেকে বাদ হয়ে গেল, তাহলে এইটুকু 60, তাহলে 60 ডিগ্রি। তাহলে তোমাকে একটু দেখে নিতে হবে কি ওর আদি আদি মিলিত আছে কিনা, অন্তিম অন্তিম মিলিত আছে কিনা। যদি আদি আদি মিলিত থাকে, অন্তিম অন্তিম মিলিত থাকে, তবেই ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলা যাবে, নচেত বলা যাবে না। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, এমনও সময় আসবে কি আদি আদি বা অন্তিম অন্তিম মিলাতে মিলাতে গিয়ে তোমার মানটা 180 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে তোমার ওই মানটা হবে না, 180 থেকে 360 থেকে তখন বিয়োগ করতে হবে, বিয়োগ করে কম যে মানটা হবে, যে ডিগ্রিটা, সেটাই তোমার দুটো মধ্যবর্তী কোণ এর মান হবে। তো চলো, আশা করছি তোমাদের কেমন লাগলো। পরবর্তীতে নেক্সট ভিডিও আমরা সেকেন্ড সিরিজ নিয়ে আসবো, এটা খুবই ইম্পর্টেন্ট হবে, ত্রিভুজের ল আসবে, বহুভুজের সূত্র আসবে, ঠিক আছে, ওখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো নেক্সট লেকচার আমরা বেশ কয়েকদিন পরে আবার আপলোড করবো। ওকে, থ্যাংক ইউ।